তো আলাদা আলাদা দেখাইতে হবে। অনলি ওয়ান ইজ অ্যালাইভ। এখন ওয়ান ইজ অ্যালাইভ দুটো, তাহলে তো আলাদা করে দিতে হবে, ঘটনা দুইটা হবে, ম্যান অ্যালাইভ অর ওমেন অ্যালাইভ। আমি আলাদা করেও দিচ্ছি, যোগ করেও দিচ্ছি। যোগ করে দিলে তো স্যার অনলি ওয়ান অ্যালাইভ হলো না, তাহলে বোথ আর অ্যালাইভ হয়ে গেল না। অনলি ওয়ান এখন কাট কোনটা? অনলি ওয়ানটা কি? সেটা আইদার ম্যান অর ওমেন। হ্যাঁ, কিন্তু এখানে ঘটনা তো দুইটা ঘটছে, দুইটা যোগ তো অবশ্যই করতে হবে। আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এটাও ঠিক আছে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা দিতে হবে। দুইটা একত্রে দিলে তো ওয়ান অ্যালাইভ হলো না, একত্রে দিলে তো জয়েন্ট অ্যালাইভ হয়ে গেল। হ্যাঁ, মোটটা চাই, তাহলে কি হবে? মোট তো চাই নাই স্যার এখানে। হ্যাঁ, এখানে তো স্যার আলাদাই চাইছে, অনলি ওয়ান ইজ অ্যালাইভ। অনলি ওয়ান ইজ অ্যালাইভ। জি স্যার, আলাদা আলাদাই দেখাতে হবে, আলাদা আলাদাই দেখাতে হবে স্যার। ঠিক আছে, এইভাবে রাখতে চান রাখেন, কোনো সমস্যা নেই। আলাদা আলাদা দেখাইতে হবে, জয়েন্টলি দেখাইলে তাহলে অনলি ওয়ান অ্যালাইভ হইলো না স্যার, বোথ অ্যালাইভ হয়ে গেল। ওকে ওকে, এরকম করে বলেন কেন ভাই? তবে কেউ যদি ওই দুটো যোগ করে দেখাই দেন, এটা ভুল হবে না স্যার। বি এর অ্যানসার তো স্যার যোগ না করলে স্যার আসবে না, কারণ হচ্ছে স্যার এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এরকম, ইদার ম্যান অ্যালাইভ অর ওমেন অ্যালাইভ, স্যার ম্যান অ্যালাইভ এন্ড ওমেন ডেড, অর ম্যান ডেড এন্ড ওমেন অ্যালাইভ। দুটো একসাথে করলে স্যার হচ্ছে দুটো মাল্টিপ্লাই হবে, অ্যাড হবে, আবার দুটো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, করে দিন। এই দুটো অ্যাড হবে, তারপরে হচ্ছে যে তিনটা আবার তাহলে যোগ করে ওয়ান মিলানোর বিষয়টা এত জরুরি না এখানে। এটা একটা চেক, আপনি চেক করে দেখলেন যে, কারণ হচ্ছে কি যে এই যে দুইজন ব্যক্তির ক্ষেত্রে যে কন্ডিশনটা এখানে বর্ণনা করা হয়েছে, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে না, তাই না? এর বাইরে আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। সেই জন্যে এইটার যোগফল 1 হবে। দেখা যেত যে এর বাইরে আরো একটা সিনারিও আছে, মনে করেন যে মাঝখানে বলে দিল যে অনলি এক্স্যাক্টলি ওয়ান ইজ অ্যালাইভ, এইটা বললো না, হ্যাঁ, না বলে বললো যে অনলি ম্যান ইজ অ্যালাইভ এন্ড বা ম্যান ইজ নট অ্যালাইভ। কারণ ম্যান ইজ অ্যালাইভ তো এটা দেওয়াই আছে, এটা 0.51 অনলি। এখানে কিন্তু দেখেন, যদি অনলি ম্যান ইজ অ্যালাইভও বলে, আপনারা একটু খেয়াল করেন এই জায়গাটাই, মনে করেন যে এই সমস্ত প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে পরীক্ষায় আসে, সামান্য চেঞ্জ হয়ে আসে। এই জায়গাটাই যেটা আছে, এই কথাটা চেঞ্জ করে দেওয়া হয় যে অনলি ওয়ান এর জায়গায় ম্যান অথবা ওম্যান দিয়ে দিল, তাহলে কি হবে অ্যান্সার? যদি মনে করেন ম্যান দিয়ে দেওয়া হলো, তাহলে যদি ম্যান হয় তাহলে বির 1টা অ্যানসার হবে। হ্যাঁ হ্যাঁ, যদি ম্যান হয় তাহলে এই যে অ্যান্সার হবে কিন্তু শুধু এই যে 0.1581। যদি ওম্যান দিয়ে দেয় 1 এর জায়গায়, তাহলে অ্যান্সার হবে 0.381। এবং আপনারা দেখেন এই যে আমি যেটা বললাম, যেটা এই যে আমরা কিন্তু এই যে অঙ্ক এরকম একটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তাই এই রকম চেঞ্জ আসলে তখন কি হবে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ভালোভাবে খেয়াল রাখবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা অঙ্কটা দেখে বুঝবো কি করে যে এটা মাল্টিপ্লিকেশন কন্ডিশনাল এর বুঝবো? এইটা একটা অঙ্ক প্রবলেম করলেই বুঝতে পারবেন। যেমন এইটা কিন্তু কন্ডিশনাল না, আপনার এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা কিন্তু কন্ডিশনাল, এটা মাল্টিপ্লিকেশন, কারণ বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কি যে দুটো জিনিসের একত্রিত প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে আমরা আবার একটু ডেফিনিশনে যাই। দেখেন স্যার, কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে জয়েন্ট অকারেন্সের ক্ষেত্রে সাধারণত মাল্টিপ্লিকেশনটা আসে। আর স্যার একটা পুরো ইভেন্টে তো স্যার একটাই প্রবাবিলিটি হয় স্যার, তাহলে স্যার জিনিসটা হচ্ছে আপনি যেটা বললেন অ্যাড করলে হবে না করলে হবে বি নাম্বারটা, কোনটা স্যার? ওই যে বি নাম্বারে আপনি যে একজন বললো যে অ্যাড করতে হবে না, তো আপনি বললেন যে অ্যাড করলে হবে না করলে হবে, কিন্তু প্রবাবিলিটি স্যার একটাই আসবে একটা ইভেন্টে। না ঠিক আছে, আমি সেইটাই বলছি যে এখানে যে যেভাবে বোঝেন, যদি এই অঙ্কটা যেভাবে আছে তাতে
আমি কিন্তু দুটোরই পক্ষে। অঙ্ক যেভাবে আপনার কাছে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে স্যার টোটাল ইভেন্টে স্যার একটাই প্রবাবিলিটি আসবে, দুইটা প্রবাবিলিটি আসবে না। সেক্ষেত্রে অ্যানসারের জন্য যোগফল দিয়ে দেন সেটাও কারেক্ট অ্যান্সার। কেউ যদি যোগ না করে এইভাবে আপনি যোগ করে 1 মিলাইছেন, এটা কি আসলে 1 মিলানোর দরকার নেই, 1টা একটা বুঝার জন্য আপনি 1 মিলাইছেন, তাই না? হ্যাঁ, এইটা 1 মিলানোর জন্য হয়তো না 1 ওই ক্ষেত্রে 1 মিলবে। এখানে 1টা মিলানো হয়েছে যে ওই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা যেটা করি যে টোটাল ইন টোটাল এটা 1 হবে, এবং এটা আমরা আবার দেখবো নরমাল ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারের শেষের দিকে যেটা আছে, তখন দেখা যাবে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সামেশন হবে 1। এইটা জাস্ট একটা চেকিং। আপনি যদি যোগ করে নাও দেন, এই 1টাকে যদি যোগ করে নাও দেন তাতে কোনো সমস্যা নেই। এই 1 ইন্ডিকেট করে যে এই যে 4টে বিকল্প আমরা বের করলাম প্রুফ হয়েছে যে অঙ্ক মিলে গেছে। হ্যাঁ, এই 4টের বাইরে আর কোনো বিকল্প নেই, এই 4টার বাইরে আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ইয়েস, এই যদি 1 হয়ে যায়। তবে এর ভিতরে হতে পারে কি, যেমন এইটার যদি আপনি যোগ করেন, আচ্ছা একটু আমি হাফ 5-10 স্যার আপনি মিউট। হ্যাঁ স্যার নাই সময় নিয়েছে 5-10 মিনিট। ওই যে আজান হচ্ছে মেবি এই কারণে। ও আচ্ছা, তাহলে এটা নামাজের ব্রেক, রাইট? মেবি শিওর না। সরি, আমার একটু স্টপ করতে হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে ক্লিয়ার তো সবার? জি স্যার। হ্যাঁ, এই জায়গাটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানের দুটো, এটা কোনো সমস্যা নেই, কোনো হ্যাসিটেশন নেই। আপনার কাছে যদি ওইভাবে চাওয়া হয় দুটোও দিতে পারেন, দুটো আলাদা যোগ করেও দিতে পারেন। আর এইটা এই যোগফলটা 1 যেটা আছে এটা না করলেও চলবে, তবে এইটা আপনাদের জন্য একটা ইন্ডিকেশন এইটাই যে এইটা মিন করে যে আর কোনো এইটার বাইরে, এই সমস্ত চয়েসের বাইরে আর কোনো চয়েস নেই। এই হচ্ছে এই অঙ্কটার বিষয়ে। আমরা এখন পরেরটাই যাই। স্যার একটু মাগরিবের আজান দিছে স্যার। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে যদি একটু টাইম দিই তাহলে 10 মিনিট স্যার। 10 মিনিট। এখন বাজে কয়টা? 6টা শুরু করুন। 5:47। ঠিক আছে, জাস্ট 6টার আগে 2 মিনিট আগে আমি আবার ওকে 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 স্যার। ওকে।
আচ্ছা, কেউ কি আসছেন? হ্যালো আসে নাই স্যার, আসে নাই। স্যার, না আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। গত ফিনান্সের ক্লাসে স্যার যে আমাদেরকে ইয়ে করেছিল, গত ক্লাস না তার আগের ক্লাসে সেলস ট্যাক্সের যে জার্নাল গুলো করাইছিল, এগুলা কার কাছে কি কাইসোর 16 এডিশনের বই আছে? 16 এডিশন নাই আমার কাছে। আমি স্যার 12 এডিশন খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য। কারেক্টিং এন্ট্রি আর হচ্ছে আপনার সীমার বইয়ে হুবহু দেওয়া আছে, সীমার বই চেক করে দেখেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বই রেফারেন্স গুলো কোথায় পাবো? হ্যালো, যে একটা ক্যারিয়ার প্যাক দিয়েছে না ভর্তি হওয়ার সময়, ওইখানে সব রকম বইয়ের রেফারেন্স দেওয়া আছে। আমরা ইয়াতে পাবো না? ওই যে আমাদের যে গ্রুপ আছে সব ইয়াতে, ওই ইআরপি গ্রুপে কি পাওয়া যাবে এরকম? ইআরপি গ্রুপ বলতে বুঝি নাই। আপনি ফেসবুক গ্রুপে পাবেন। আমাদের ফেসবুক বইয়ের লিস্ট ওখানে নাই, ওখানে লিস্ট নাই, তবে কয়েকটা সফট কপি আছে এই আর কি। ম্যাটেরিয়ালস আছে, সফট কপি, কোর্স ম্যাটেরিয়াল সফট কপি গুলো আছে। আর আপনি হচ্ছে গিয়ে বই, আপনি ভর্তি হওয়ার সময় একটা কোর্স সিলেবাস গাইড দিছে না, সরি ক্যারিয়ার প্যাক দিছে না? ওটা তো 15 সালে দেখলাম লেখা। না না, ওটা ওই সিলেবাসে, হ্যাঁ ওইটাই, ওই সিলেবাসে পরীক্ষা হবে। ওই সিলেবাসে বইগুলো যেগুলো আছে সেগুলো শুধু লেটেস্ট ভার্সনটা কিনবেন। লেটেস্ট ভার্সন? জি। এগুলো তো নীলক্ষেতি পাওয়া যাবে না ভাই? অ্যাভেলেবল। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, জি প্লিজ। আচ্ছা, আমি আসলে আজকে ফার্স্ট ক্লাসটাতে জয়েন করলাম। প্রিভিয়াস ক্লাসের লেকচার গুলো কি পাওয়া যাবে? লেকচার ম্যাটেরিয়ালস যেগুলো জি জি। আপনি ফেসবুকের গ্রুপে আছেন আমাদের? ফেসবুকের গ্রুপে না, আমি নেই। লিংকটা কি দেওয়া যাবে? আমি চ্যাট বক্সে দিচ্ছি। আপু কি নাম আপনার? রোমানা আফরিন। রোমানা আফরিন। আপনি ওইখানে জয়েন করার সময় দুটো কোশ্চেন চাইবে, দুটো কোশ্চেন আনসার কাইন্ডলি দিবেন, এর না হলে এর আগ পর্যন্ত ঝুলা থাকে। আর ওইখানে অ্যানাউন্সমেন্ট ট্যাবে গেলে ওই আপনি গুগল ড্রাইভের একটা লিংক পাবেন। গুগল ড্রাইভের লিংকে সাবজেক্ট ওয়াইজ সবগুলো কোর্স ম্যাটেরিয়াল বিজনেস লেভেলের দেওয়া আছে। আমি আপলোড করে রেখেছি সব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করতে পারি মনে হয় না? স্যার আরো 2 মিনিট, 6টা পর্যন্ত প্র্যাকটিসের মনে এখনো সব আসেনি। আচ্ছা, এখনো কি দেখা যাচ্ছে?
স্যার জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ব্রেক চলতেছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ মাগরিবের ব্রেক চলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্টার্ট হয়ে যাবে এখন। ওকে ওকে থ্যাংক ইউ। আমরা শুরু করে দেই, না হলে টাইমে সমস্যা হয়ে যেতে পারে। জি স্যার শুরু করে দেন। তো আমরা এই এখন যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আগেও আমরা 400 পিপল বা 400 প্রোডাক্ট নিয়ে এর আগে এই প্রবলেমটা আগেও আমরা অন্য কাজে কোথায় যেন করলাম। তো এইটা বিভিন্ন জায়গায় আছে। এইটার ক্ষেত্রে দেখেন অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। এইটা আমরা মুখে মুখে করতে পারি যে এর ভিতরে নর্মাল যে প্রবাবিলিটি এবং কন্ডিশনাল প্রবাবিলিটি সবই এখানে আছে। এইটার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল একটা ডেটা টেবিল এখানে আছে, যেখানে 3টে শিফটে কাজ হয়, এক্স ওয়াই জেড 3 শিফটস ওয়ার্ক, এবং যে প্রোডাক্ট বেরোয় সেগুলোকে 3 ধরনের 3 গ্রেডিং করতে পারি। একটা গ্রেড 1, গ্রেড 2 and faulty. Total number of product is 400. From shift X we are getting 130 products, from Y 160, and from Z 110 products. And from among this 400, grade 1 is 208, grade 2 161, and faulty only 31. আবার শিফট ওয়াইজও দেখা যাচ্ছে গ্রেড 1, গ্রেড 2, faulty এগুলো আলাদা আলাদা সব বিভিন্ন টাইপের ইনফরমেশন এখানে আছে। এখন চাচ্ছে if an item is selected at random from the day's production, what is the probability that, এখানে মোট 5টা রিকোয়ারমেন্টস আছে। প্রথম যেটা আছে, it was produced by shift X and is faulty. and মানে কি? and মানে হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ যেটাকে বোঝায়। আমরা জানি যে and এর কমন আইটেমটা নিতে হবে। তাহলে শিফট এক্স এবং ফল্টি, আমরা যাই শিফট এক্স এই যে এইটা, আর ফল্টি হলো থার্ড রো, এর কমন টার্ম কোনটা? 9। তাহলে অ্যান্সার হবে 9/400। ক্লিয়ার কিনা? জি স্যার। তারপরে যান, it was produced by shift Y and is grade 2, একদম সেম একের মতোই। শিফট Y grade 2 72, তাহলে 72/400। আচ্ছা, তারপরে যান 3 নম্বরে, it is faulty
given that it was produced by shift Z, এটা আপনাদের বইয়ের সম্ভবত টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 5 এ আছে। তবে আমার যতদূর মনে হয় যে এই অঙ্কটাই পরীক্ষায় দিয়ে দেওয়া হয়, এই যে শেষের অংশটা নাও থাকতে পারে, যে দ্যাট ইজ কি এত এত এটা নাও থাকতে পারে। তার মানে স্যার জেড এর মধ্যে কয়টা ফল্টি? তাহলে সি নাম্বারে বলতে ইট ফল্টি given that, তার মানে ইট ইজ ফল্টি। ফল্টি যদি ধরি তাহলে ফল্টি that it was produced by shift Z, এই Z এ আসবে, তার মানে এখানে এই কলাম আর এই রো। then that সাউন্ড আসছে কোত্থেকে একটু কেয়ারফুল হন। এইটা সি নাম্বারটা আপনারা দেখেন সলিউশনে প্রবাবিলিটি অফ ফল্টি গিভেন জেড। আমরা এবার টেবিলের দিকে যাই। প্রবাবিলিটি অফ ফল্টি গিভেন জেড, এখানে গেলে পরে দেখেন যেহেতু এটা কন্ডিশনাল প্রবাবিলিটি এবং গিভেন জেড দেওয়া আছে, তার মানে নিচেই যাবে জেড এর টোটাল, এটা খেয়াল রাখবেন, আর উপরে যাবে এই দুটার কমনটা, খেয়াল থাকবে। স্যার আরেকবার একটু বলুন। এখানে বলছে কি যে ইট ওয়াজ ফল্টি গিভেন দ্যাট ইট ওয়াজ প্রডিউসড বাই শিফট জেড, তাহলে ফল্টি হলো এই রোটা আর জেড হলো এই কলামটা, এর কমন টার্ম হলো 6। যেহেতু গিভেন জেড এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, এখানে এই 400 কিন্তু ভুলেও লিখবেন না, লিখবেন হচ্ছে এই যে নিচের এই সোজা যেটা, এবং এইটার সলিউশনটা 2 স্টেজেও করতে পারেন আপনারা। এর আগে ওই যে আরেকটা অঙ্ক 111 যেটা 111 এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, যে এর দুটো অংশ, একটা হলো যে ফল্টি কত 31 টোটাল, তাই না? ফল্টি হলো 31 আর জি স্যার বাই 400। আচ্ছা, আর গিভেন জেড, এইটা হচ্ছে জেড এ আছে টোটাল হচ্ছে, এইভাবে গেলে অবশ্য একটু মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হবে। আপনারা সরাসরি ওই সোজা রাস্তায় চিন্তা করেন, যেভাবে এর আগে বললাম ওইটাই চিন্তা করেন, যে এই যে গিভেন জেড আর ইট ওয়াজ ফল্টি, এই দুটোর কমন টার্ম হচ্ছে 6। যেহেতু গিভেন জেড এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, অতএব ওই যেটাকে কন্ডিশনে দেওয়া থাকবে এইটা বুঝতে পারবেন কি এই যে এই চিহ্নটা থেকে, যে ফল্টি আগে আছে আর ফ্রম শিফট জেড এইটাই হলো কন্ডিশনাল পার্ট। তাহলে ফ্রম শিফট জেড এই কন্ডিশনাল পার্টের যে টোটালটা থাকবে সেইটা যাবে নিচেই ডিনোমিনেটরে। তা এই যে শিফট জেড এর টোটাল কত 110 না? তাহলে কমন হচ্ছে 6 ডিভাইডেড বাই 110, এইটাই হবে অ্যান্সার। দেখেন তো বোঝা যায় কিনা, নাকি সমস্যা আছে? তারপরে আপনি ডি নাম্বারে যান, ইট ইজ ফ্রম শিফট জেড। দেখেন শিফট জেড গিভেন দ্যাট ইট ইজ গ্রেড 1, এখন কিন্তু আবার গিভেন দ্যাট গ্রেড 1 করে দিয়েছে, তার মানে গ্রেড 1 এর টোটাল যেটা 200 এটা নিচে যাবে। বুঝা যায়? এই জায়গায় একটু আচ্ছা, এখানে স্যার 24dp মানে কি? ডিপি 24dp মানে কি এটা? আপনারা বলেন তো এটা কি? ডেসিমাল পয়েন্ট। 4 ডেসিমাল পয়েন্ট। বেসিক ম্যাথের এটা, ঠিক আছে, এটা কিন্তু বেসিক ম্যাথে বলা হয়েছে। আচ্ছা, তাহলে 4 ঘন্টা। হ্যাঁ, এই যে ডি নাম্বারটা আবার খেয়াল করেন, যে গিভেন এর পার্টে আছে হচ্ছে গ্রেড 1, অতএব গ্রেড 1 এর টোটালটা নিচেই যাবে আর উপরে যাবে শিফট জেড গ্রেড 1 এর কমন টার্মটা।
এটা গ্রেড 1 অর্থাৎ 71 এইটা যাবে উপরে দেখেন ঠিক আছে গান দিয়েছে এটা আপনি গান দিয়েছে এবার লাস্ট ওয়ান জান ইট ইজ নট গ্রেড 2 ইট ইজ নট গ্রেড 2 এখন গ্রেড 2 তে কত আছে টোটাল 161 নট গ্রেড 2 মানে গ্রেড 2 ছাড়া গ্রেড 2 400 থেকে 161 মাইনাস করতে হবে। আচ্ছা পি গ্রেড 2 আমি কিন্তু প্রশ্ন করেছি প্রবাবিলিটি অফ গ্রেড 2 এটা কত এখানে 161 বাই 400 তাহলে প্রবাবিলিটি অফ নট গ্রেড 2 কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ গ্রেড 1 মাইনাস প্রবাবিলিটি অফ গ্রেড 2 equal to 1 minus 161 by 400 equal to 8 নিচে ঠিক আছে স্যার এখানে দশমিকের পরে যদি দুইটা সংখ্যা নেই তাহলে কি হবে না আপনাকে এটা অনেক সময় বলে দিতে পারে যদি না বলে তাহলে হবে আর যদি বলে দেয় তাহলে যেভাবে বলে সেইভাবে করতে হবে যেমন এই ম্যাথে তো কোনো কিছু বলা নাই এটাতে তো কোনো কিছু বলা নাই এইটাতে কি কিছু বলা আছে সুবিধাজনক আপনি করতে পারেন আচ্ছা স্যার প্রবাবিলিটি অফ গ্রেড 2 এটা হবে কি 1 মাইনাস এইটা আপনার কাছে চাচ্ছে প্রবাবিলিটি অফ নট গ্রেড 2 তাই না তাহলে এইটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ গ্রেড 2 এইটা হবে তাহলে এইটা সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ গ্রেড 2 হচ্ছে 161 না কি দেখলাম জানো ইকুয়াল টু যেটা হয় আমরা এই যে নিচেই দেখিয়ে দিয়েছি ক্লিয়ার আচ্ছা এরপরেরটাই জান স্যার এই লাস্টেরটা এটা যদি স্যার অঙ্ক আছে আমি একটু দ্রুত দেখে চলে যাব আপনারা যদি প্রয়োজন মনে করেন এগুলোকে দ্রুত কপি করে নিন এগুলো মনে হয় আপনাদের বইয়েরই কোথাও না কোথাও আছে যেমন এই এর আগেরটা তো এই যে দেখালাম যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ড 5 তারপরে যেটা এখন দেখাচ্ছি জানি না এটা কই আছে এইটা একটু দেখি এই ধরনের অঙ্কগুলো একটু এক্সেপশনাল আছে সেই জন্য এখানে নিয়ে আসা হয়েছে সাপোজ অল 100 এমপ্লয়িজ অফ এ কোম্পানি were asked whether they were in favor of or against paying high salaries to CEOs of US companies একটা কোম্পানিতে 100 জন এমপ্লয়ি আছে তাদের কাছে একটা মতামত চাওয়া হলো যে তাদের যে চিফ এক্সিকিউটিভ অফিসার টপ বস তার হাই স্যালারি দেওয়া উচিত কি উচিত না The following table gives a two-way classification of the responses of 100 employees. তাহলে আমি সার্ভে করে রেজাল্ট পেলাম এইটা দেখেন এর ভিতরে আমার 100 জনের ভিতরে মেল আছে যে কয়জন তার ভিতরে 15 জন বললো যে হ্যাঁ পাওয়া উচিত ইন ফেভার 45 জন বললো যে না পাওয়া উচিত না আর ফিমেলের ভিতরে 4 জন বললো পাওয়া উচিত 36 জন বললো পাওয়া উচিত না এই টেবিলটা আপনাকে দেওয়া আছে এখন আপনার কাছে বিভিন্ন জিনিস চাচ্ছে if one employee is selected at random from the employee find এখানে অনেকগুলো ফাইন্ডিংস আপনি বের করতে হবে যেমন probability of male probability of female এইভাবে অনেকগুলো এই জায়গা মোট আছে হচ্ছে 6টা এই ধরনের অঙ্ক যদি আসে আপনি টেবিলটাকে আগে পূর্ণাঙ্গ করে নেবেন এই যে এর আগের অঙ্কের মতো এর আগের অঙ্কে পুরো টেবিলটা দেওয়া ছিল এখানে টেবিলটা আপনাকে একটু রিকনস্ট্রাক্ট করে নিতে হবে যেমন মেল 15 45 কিন্তু মোট কত সেটা দেওয়া নাই অতএব টোটালের একটা কলাম করেন আবার ইন ফেভারে আছে 15 আর 4 মোট কত সেখানে নিচে যোগফলটা দেওয়া নাই এখানেও টোটালের একটা কলাম করেন এই দেখেন দুইটা টোটাল আমি নতুন করে করলাম তাহলে এখন ক্লিয়ার হচ্ছে যে মেল মোট হচ্ছে 60 এর ভিতরে 15 জন ফেভারে বললো 45 জন এগেইনস্টে বললো ফিমেল মোট হলো 40
এই 40 পেলাম কিভাবে? এই 4 আর 36, এই যে 4 আর 36 যোগ করে। 60 পেলাম কিভাবে? 15 আর 45 যোগ করে। ঠিক আছে? এইটা হলো। আবার ভার্টিক্যালি যোগটা কনফার্ম করেন যে ইন ফেভারে মোট কতজন? 15 আর 4 19 জন। এই যে 19 এর একটা সেল এখানে দিয়ে দিলাম। আর এখানে এগেইনস্টে ছিল 45 প্লাস 36 81। আবার যেদিকেই যোগ করেন এটা কিন্তু 100 মিলতে হবে। 100 কারণ আমার এই যে অঙ্কে বলা আছে যে মোট এমপ্লয়ি হলো 100, তাহলে উপর নিচে যোগ করলেও 100, পাশাপাশি যোগ করলেও 100। টেবিলটা পূর্ণ হলো। এখন আপনি আসেন, আপনার কাছে চাচ্ছে কি? প্রবাবিলিটি অফ মেল, পুরুষের সংখ্যার প্রবাবিলিটি কত? এই দেখেন 60/100। ঠিক আছে? মহিলার 40/100, 0.40। তারপরে প্রবাবিলিটি অফ ইন ফেভার, ইন ফেভারে মোট কত? 19 না? 19 জন। তাহলে 19/100, এগেইনস্ট 81/100। তারপরে বলছে 5 নম্বরে এসে ইন ফেভার গিভেন মেল। দেখেন এই জায়গাটাই খেয়াল করেন, ইন ফেভার গিভেন মেল, তার মানে হচ্ছে ইন ফেভার আর মেল এই দুটো যেখানে ক্রস করলো সেই কমন টার্মটা উপরে যাবে আর নিচেই যাবে মেলের টোটাল যোগফলটা। বোঝা যায়? 15 বাই, হ্যাঁ, টেবিলে দেখেন দুটোর কমন টার্ম হলো 15 আর 60, আর মেলের টোটাল কত? 60। এই যে 15/60। ঠিক আছে? এই ফর্মুলার দিকে তাকিয়ে কিন্তু আপনি এই যাবে আর কোনটা উপরে যাবে। প্রথম কথা হলো উপরে যাবে সেইটা যেটা এই দুটোর ভিতরে কমন, এই দুটোর ভিতরে যেটা কমন সেটা উপরে যাবে, আর পরে যেটা গিভেন যে অংশটা সেইটার টোটালটা নিচেই যাবে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? ফিমেল এবং ইন ফেভার এইটার কমনটা উপরে যাবে। দেখেন ফিমেল ইন ফেভার কমন হচ্ছে 4 আর নিচেই যাবে ইন ফেভারের টোটাল 19। এই যে দেখেন, ক্লিয়ার? জি স্যার। কারোর সমস্যা নাই তো বুঝতে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরেরটাই দেখি কি আছে। এটা কি অঙ্ক? এটা একটা এক্সাম্পল আছে যে এ বক্স কন্টেইনস এ টোটাল অফ 100 CDs that were manufactured in 2 machines. Of them 60 were manufactured on machine 1. Of the total CDs 15 were defective, and of the 60s, দেখেন এখানে কিন্তু এই টেবিলটা কিন্তু আপনার দেওয়া নেই, টেবিলটা আপনাকে তৈরি করে নিতে হবে ইনফরমেশন থেকে। আপনার অঙ্ক কিন্তু এইটুকুই শেষ, এইটুকু কিন্তু অঙ্ক শেষ, এইটুকুই আপনাকে দেওয়া থাকবে। এখন অঙ্কটা কিভাবে করবেন এটা কিন্তু এই টেবিলটা বানিয়ে নিতে হবে আপনাকে। আমাকে বলছে যে টোটাল 100 সিটিজ, তার মানে এই যে 100টা এখানে রাখতে হবে। তারপরে বলছে কি 100 সিটিজ এর ভিতর 60 ওয়্যার ম্যানুফ্যাকচার্ড অন মেশিন 1, তাহলে মেশিন 2 তে তাহলে কয়টা হবে? টোটাল বিয়োগ মেশিন 1 40, তার মানে 40। তার মানে আপনি মেশিন 1 এর এই টোটালে লিখলেন 60 আর মেশিন 2 এর টোটালে লিখলেন 40। ঠিক আছে? এরপরে আবার পড়েন। এখন প্রশ্ন হচ্ছে যে মেশিন একটা না দুইটা না তিনটা না পাঁচটা, সেইটা আবার আপনাকে তো খেয়াল করতে হবে। সেই জন্যই বলছে অঙ্কটা ভালো করে পড়তে হবে। এই দেখেন লেখা আছে 2 মেশিনস। 2 মেশিনস মানে হচ্ছে কি এক নম্বর মেশিনে যদি 60 সিডি তৈরি হয় তাহলে 2 নম্বর মেশিনে অবশ্যই 40 হবে। তাহলে এখানে 1 নম্বর মেশিনে 60, 2 নম্বর মেশিনে 40, এই দুটো যোগ করলাম, এখানে হলো 100। আমি প্রথম লাইন পড়ে প্রথম 2 লাইন পড়ে যেটুকু বুঝলাম তাতে আমি এইটুকুই ফিল আপ করতে পারলাম, এই যে এই কলামটা। এবার যান পরের কলামে।
of the total CDs 15 were defective. এই যে টোটাল যে সিডি 100টা এর ভিতর ডিফেক্টিভ ছিল হলো 15টা টোটাল, কিন্তু এই দুটোর আমরা এখনো যেতে পারি নাই। তারপরে বাইরে বাইরে কাজ করতেছে। হ্যাঁ, of the 60 CDs that were manufactured in machine 1, 9 were defective. এই যে 60টা এর ভিতরে 9টা আবার ডিফেক্টিভ মেশিন 1 এ। আমি একটু এই ফিগারগুলোকে উঠিয়ে দিই, দেখেন। আপনার আগে হচ্ছে এই ফাঁকা টেবিলটা তৈরি করবেন। এখানে দুটো মেশিন আছে, আর ডিফেক্টিভ আর গুড এই দুই ধরনের প্রোডাক্ট আছে, সিডি আছে। আপনারা ডিফেক্টিভ, এই যে গুড কথাটা, গুড কিন্তু তারা বলে দেয় নাই কোথাও। আমি লিখলাম গুড, আপনি লিখতে পারেন যে নট ডিফেক্টিভ, আপনার ইচ্ছা মতো। ডিফেক্টিভ যেহেতু বলা আছে, আমি এখানে ডিফেক্টিভই রাখলাম। এটাকে ডি বললাম, গুড কে জি বললাম, মেশিন 1 কে এ বললাম, মেশিন 2 কে বি বললাম। এখন আমার বলছে মোট হচ্ছে 100টা, তাহলে ঠিক আছে এই টেবিলটা বানাই প্রথমে আমি এখানে 100 লিখলাম। তারপরে বলছে যে 60টা হলো প্রথম মেশিনে, তাহলে অবশ্যই এইটা আমি বিয়োগ করে বলতে পারি যে 40। আবার এই 100টার ভিতর 15টা হলো ডিফেক্টিভ। 15টা যদি ডিফেক্টিভ হয় তাহলে গুড কত? 85 মানে বিয়োগ। আবার এই 60টার ভিতর 9টা হলো ডিফেক্টিভ, তাহলে এই মেশিন ডিফেক্টিভ কয়টা? 6টা। আবার এখানে 9 আর এর সাথে কত যোগ করলে 60 হয়? 51। আবার এখানে 6 এর সাথে কত যোগ করলে 34। কত সহজ, তাহলে টেবিলটা হয়ে গেল না? জি স্যার। এই এখন আপনি কাছে কি চাই এটা হচ্ছে প্রশ্ন। আপনার কাছে এই টেবিল থেকে এখন বিভিন্ন জিনিস চাইতে পারে। যেহেতু টেবিলটা হয়ে গেল, আপনার কাছে অঙ্ক এখন সহজ। তাই এখানে আমি যে দুটো বের করেছি সেটা হচ্ছে এই যে লেখাটা দেখেন, লেট ডি বি দা ইভেন্ট দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড সিড ইজ ডিফেক্টিভ। ডি ডিফেক্টিভ কত? ডিফেক্টিভ মোট হচ্ছে 15, তাহলে 15/100। আর এইটা দেখেন ডিফেক্টিভ given that it is made by machine 1। তাহলে ডিফেক্টিভ আর মেশিন 1 এর কমন টার্মটা উপর যাবে। এই যে মেশিন 1 আর ডিফেক্টিভ কমন হলো 9/60, আর মেশিন 1 by টোটালটা 60, এটা নিতে ঠিক আছে। এই জিনিসটা বোঝানোর জন্যই এইটাকে আছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আশা করি কারোর কোনো সমস্যা নেই। আমরা পরে স্লাইডে যাই। এখানে এই অঙ্কটা তো স্লাইড নিয়ে আসে, পরবর্তীটা সলিউশন, প্রথমটাই এত শব্দ হচ্ছে কোথায়? যে সংখ্যাটা শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কি? यस স্যার, কি করব স্যার? আচ্ছা, এই অঙ্কটা একটু দেখেন। আমি জানি না এই অঙ্কটা আপনাদের বইতে আছে কিনা, বা থাকলে ওই কেউ থাকতে পারে, কি বলে ওই যে আপনাদের বইতে যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং একটা আছে হচ্ছে 7, এইটা আমি জানি না পরে আছে কিনা আমার এখানে। আর কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল এটা আছে একটা, এইটা মনে হয় এক্সাম্পল সম্ভবত, ইলাস্ট্রেশন এটা 5 সম্ভবত, তাই না? এই যে 100 মোট হলো 100, ডান দিকে 55 যোগ 45 সমান 100, তাই না? এটা মূলত এই টেবিলটা ফিল আপ করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের বইতে আমার ওখানে আছে 345 পেজ নাম্বার, আপনাদের হয়তো 340 সামথিং 350 সামথিং হবে আর কি। তা এখানে একটা অঙ্ক আছে, এ ফার্ম প্রোডিউসেস 55% অফ আইটেমস অন প্রোডাকশন লাইন এ। এইটা একটু আপনারা দেখে নিয়েন, অঙ্কটা সহজ, একটু জাস্ট বুঝে ওই সেইভাবে লিখবেন, বা সমস্যা হইলে আমি আবার পরে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো।
আচ্ছা আচ্ছা পরে আছে কিনা আমি সেটাও দেখতে পারি। এখন যে অঙ্কটা দেখাচ্ছে এটা একটু দেখেন। 500 employees are selected from a city's large private companies and they were asked whether or not they have any retirement benefits provided by their companies. Based on this information, the following two-way classification table was prepared. একটা সিটির বিভিন্ন কোম্পানি থেকে 500 জন এমপ্লয়ি সিলেক্ট করা হলো এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কি রিটায়ারমেন্ট বেনিফিট দেয় কোম্পানি থেকে? কেউ বলল হ্যাঁ, কেউ বলল না। আবার যে এমপ্লয়ি এর ভিতরে তো কিছু দুই ধরনের আছে, পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে। তাহলে টেবিলটা যদি দেওয়া থাকে ভালো, এখানে টেবিল দিয়ে দিতে হবে, কারণ এখানে সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়া নেই যেটা নিয়ে আপনি টেবিলটা সাজাতে পারবেন এর আগের অঙ্কের মতো। তো টেবিল হচ্ছে এইটা, মোট হলো 500 জন, মেল আছে 300, ফিমেল 200। আর হ্যাভ রিটায়ারমেন্ট বেনিফিটস, ইয়েস 375 বললো, তার ভিতর মেল বা মেন 225 and women 150 and নো বললো 125, 75 plus 50। এই টেবিলটা হয়ে গেল। এখন বলছে যদি এর ভিতর থেকে একজনকে র্যান্ডমলি সিলেক্ট করা হয় এই 500 জনের ভিতর থেকে, তাহলে নিচের প্রবাবিলিটি গুলো বের করতে হবে। কি কি বের করতে হবে? 1, যাকে সিলেক্ট করলাম তিনি একজন মহিলা, এর সম্ভাবনা কত? কত হবে বলেন? 200/500। 200/500, কারণ মোট মহিলা আছে 200 500 জনের ভিতরে। অতএব নাম্বার 1 যেটা, এটা হচ্ছে প্রবাবিলিটি ব্র্যাকেটে ওমেন ইকুয়াল টু 200/500 ইকুয়াল টু 0.4 বা 40%, যেরকম ইচ্ছা লিখতে পারে। তারপরে 2 নম্বরে হ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিটস, এর প্রবাবিলিটি কত? 375/500। রিটায়ারমেন্ট বেনিফিট আছে, অর্থাৎ ইয়েস 375/500। এটা একটু কাটাকাটি করে সংক্ষিপ্ত করবেন অথবা ক্যালকুলেটর টিপে দশমিক করে বসিয়ে দেবেন। 3 নম্বরে আছেন হ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিটস গিভেন দ্য এমপ্লয়িজ ইজ এ ম্যান। এইটা বলেন হ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিট কি দেওয়া আছে? ওই যে আমি একজন র্যান্ডমলি সিলেক্ট করলাম এমপ্লয়ি, সে একজন ম্যান বা মেল বা পুরুষ। তাহলে 225/300 225/500 225/375। আচ্ছা, হ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিটস মানে এই ইয়েস এর কলাম, ইজ এ মেল ম্যান, তাহলে এই যে ম্যান এর কলাম, এর কমন হচ্ছে কত? 225 না? জি। আর গিভেন দেওয়া আছে হচ্ছে ইজ এ ম্যান, ম্যানের টোটাল কত? 300। তাহলে হবে 225/300। এইটা সবার কাছে ক্লিয়ার কিনা? কেউ আবার 225/500 লিখে দিয়েন না, কিন্তু এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি, যে গিভেন দেওয়া আছে, একটার সাথে আরেকটা সংযুক্ত করা আছে। ম্যানের সাথে ম্যানের টোটাল সংখ্যাটা গিভেন। হ্যাঁ স্যার, এটা কি এক্সামে 225/300 এইভাবে লিখলেই হবে নাকি ওই যে পি অফ একটু দশমিক করে দিতে হবে অথবা কাটাকাটি করে সংক্ষেপ করে দিতে হবে? আবার অনেক সময় বলেও দেয় যে এত না স্যার, ওইটা জিজ্ঞেস করিনি স্যার, মানে ওই যে প্রবাবিলিটি অফ ওয়াই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ। এখন আপনাকে শোনেন, এই জায়গায় এই চালাকির অঙ্ক আছে সীমাতে। যেমন মনে করেন যে আপনার এই যে প্রথম অঙ্কটা, এই যে প্রবাবিলিটি, এই যে ওম্যান, এইটার অ্যান্সার কত হবে? ওম্যান হবে 200/500। তার মানে পয়েন্ট কত? 0.4। ঠিক আছে, আপনাকে বললো 4 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত, তখন অ্যান্সার কত লাগবেন? তারপরে 0.400000। আর যদি কিছুই না বলে তাহলে 0.40 অনেকে লেখে, 0.4 লেখে। তবে 40 লেখাটা একদিক দিয়ে ভালো, কি এটাকে দেখেই বলা যায় যে 40%। আর গিভেন দেয়া থাকলে কি আমাদের যেই কলামের ওইটারই কাজ করতে হবে শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সলিউশনের সাইড রিটায়ারমেন্ট বেনিফিটের কলাম কোনটা? ঠিক আছে, ইয়েস টা। আর
এমপ্লয়ি ইজ এ ম্যান, ম্যানের কলাম কোনটা? 225 আচ্ছা, তাহলে এর কমন কোনটা? 225 225। আর ওই যে গিভেন ম্যান যেহেতু তার ডিভাইডেড বাই 300। আর যদি গিভেন বলা না থাকে তাহলে কি ইন টোটাল যে গিভেন 500 বলা না থাকলে তো সোজা এই যে সিম্পল নিয়মে করবেন, টোটালটা 500। হ্যাঁ 500। ঠিক আছে, এবার এটা দেখেন তো, ফোর্থ ইজ এ ওম্যান। ইজ এ ওম্যান মানে কি? এই যে এটা এই রো, তাই না? আর given that she does not have retirement benefit মানে কোনটা? 50 no 50 তাই না? তাহলে কমন কত না 50 না? জি স্যার 50 ডিভাইডেড বাই 50/200 50/200 125 50 ডিভাইডেড বাই 125 হ্যাঁ, এই যে দেখেন আর 200 হবে না কেন? হ্যাঁ 200 হবে না কেন? 200 হবে না, এই যে এই জায়গায় তাকান, অঙ্কটার ভিতর তাকান। given that she does not have retirement benefit, does not be that given that she does not have retirement benefit, এইটা হলো দেওয়া আছে আপনি, তাহলে does not have retirement benefit এর কলাম হচ্ছে এই যে have not retirement benefit এর কলাম কোনটা? এটা না? ডাজ নট এর টোটাল কলামটা, হ্যাঁ, আর ওই কলামেরই টোটালটা যাবে। এর আগেরটা যেরকম এই রো এর টোটালটা গিয়েছিল, কারণ এখানে ছিল given that the employee is a man, তখন এই যে সেই জন্য 300 নিচে গিয়েছিল। এখন বলছে given that এইটা, তা given that যেটা বলা থাকবে সেটা রো হইলে রো এর টোটাল, কলাম হইলে কলামের টোটাল যাবে। ঠিক আছে? পরেরটা not given হলে, হ্যাঁ not given থাকলে অন্যটা। আর দ্য ইভেন্ট এটা কি বললো? আর দ্য ইভেন্টস ম্যান এন্ড, আচ্ছা এখানে একটা জিজ্ঞাসা করছে এই অঙ্কটা, আর দ্য ইভেন্টস ম্যান এন্ড ইয়েস মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা ঘটলে আর একটা ঘটবে না, একটা ঘটলে একটা ঘটবে না। ম্যান এন্ড ইয়েস, ম্যান কোনটা? ম্যান হচ্ছে একটা রো, তাই না? আর ইয়েস হচ্ছে একটা কলাম, অতএব এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। শুধু কলাম টু কলাম হইলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, রো টু রো হইলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। খেয়াল থাকবে। হোয়াট অ্যাবাউট ইভেন্ট ইয়েস এন্ড নো? ইয়েস একটা কলাম, নো একটা কলাম, অতএব কলাম টু কলাম যেহেতু, সেই জন্য এটা মিউচুয়ালি হবে না। হ্যাঁ, কারণ যে ব্যক্তি বলছে যে আমি রিটায়ারমেন্ট বেনিফিট পাই, এখানে যদি কমন হতো, এমন কিছু থাকতো যেটা একজন অ্যাপেল এইটুকু আংশিক এইটা করে, আংশিক ওইটা করে, তাহলে পরে ওই রকম হতো। কিন্তু এখানে তো যে ইয়েস বলবে সে আর না বলতে পারবে না, যে না বলবে সে আর হ্যাঁ বলতে পারবে না। ঠিক আছে? আর কমন হলে কি মিউচুয়ালি যে ওটা কমন নাই এখানে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটা যদি ঘটে অটোমেটিক আর একটা বাতিল হয়ে যাবে, কারণ এখানে ম্যান এবং ওমেন সেপারেট করা আছে। যদি বলে তার জন্য নো অটোমেটিক বাতিল হয়ে যাবে, অতএব এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা মিউচুয়ালি হবে না, ম্যানটা আলাদা ওমেনটা আলাদা। আবার ম্যান যদি বলে কিছু, ম্যান যাকে আমি সিলেক্ট করব, অতএব ওমেন কিন্তু অটোমেটিক এক্সক্লুড হয়ে গেল। তাই রো টু রো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা হলে আর একটা হবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে আর দ্য ইভেন্টস ওমেন এন্ড ইয়েস ইন্ডিপেন্ডেন্ট, হোয়াই অর হোয়াই নট? ইয়েস ইন্ডিপেন্ডেন্ট। এখন এইটা হচ্ছে ওমেন আর ইয়েস, এইটা ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। স্যার বি নাম্বারটাই আপনার আছে, এটা একটু আমরা একটু দেখি, এই জায়গাটাই দেখেন প্রথমটা। হ্যাঁ, বি নাম্বারটা কি চারটা হবে না? মিউচুয়ালি এক্সক্লুসিভ আপনি বললেন যে একটা হলে আরেকটা হবে না, তাহলে ইয়েস এর তো তাহলে দুইটা হবে, আর নো এরও দুইটা। আপনার কাছে যেটা চাচ্ছে সেইটার অ্যানসার করেন, শুধু আপনার কাছে বলছে যে প্রথম অ্যানসারটা করেন, আর দ্য ইভেন্টস ম্যান এন্ড ইয়েস মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা সেইটা। এই একটা জিজ্ঞাসা করছে, আর একটা বলছে আর দ্য ইভেন্টস ইয়েস আর নো। যদি তাই হয় তাহলে পরে কেন বা কেন না, এখানে অ্যানসারটা একটু দেখেন।
যে এখানে বি নাম্বারে কি বলছে, ইভেন্টস ম্যান এন্ড ইয়েস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেহেতু একটা রো আর একটা কলাম, বুঝতে পারছেন? কারণ ম্যান যারা আছে তারা ইয়েসও হতে পারে, নো হইতে পারে। স্যার বুঝতে পারি না, নট মিউচুয়ালি কোন। আপনি এখানে টেবিলে আবার যান, যে এখানে কি ম্যান একটা রো না? জি স্যার। আর কলাম, এইটা ইয়েস একটা কলাম না? জি স্যার। যদি রো এবং কলাম হয় তাহলে লিখবেন যে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? রোর সঙ্গে কলাম। পরেরটা কি আছে, ইয়েস এন্ড নো, অর্থাৎ এটাও একটা কলাম আবার নো একটা কলাম। কলাম টু মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা ঘটলে আর একটা ঘটতে পারবে না। আমি যদি ইয়েস হই, আমি যদি পেনশন ভোগী হই বা রিটায়ারমেন্ট বেনিফিটস আমি পেয়ে থাকি, তাহলে তো আমার পক্ষে বলা সম্ভব না যে আমি পাই না, ঠিক স্যার। তাই না? সেই জন্য এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এইটা এখানে কিভাবে আছে দেখেন, বি নাম্বারে কিভাবে আমরা লিখছি, ইভেন্টস ম্যান এন্ড ইয়েস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। Events yes and no are mutually exclusive because we know events that cannot occur together are said to be mutually exclusive events. এখান থেকে দেখেন একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, what do you mean by mutually exclusive events? আপনারা অ্যানসার কি করবেন, এই যে এখান থেকে অ্যানসার করবেন নো এর পর থেকে, events that cannot occur together are said to be mutually exclusive events। মানে একটা যদি হয় অটোমেটিক আর একটা বাতিল হয়ে যায়। আমি যদি ইয়েস বলি তাহলে আমার জন্য নো হারাম হয়ে গেল, বুঝতে পারছেন? তারপরেরটা আছে কি, হিয়ার ম্যান এন্ড ইয়েস আর অকার টুগেদার বাট ইয়েস এন্ড নো ক্যানট। ইয়েস এবং নো একসঙ্গে হতে পারে না। স্যার এটা কি রো বা কলাম দুই ভাবেই থাকতে পারে? হ্যাঁ, দুই ভাবেই হতে পারে। এটা একাধিকবার বললাম। এইটা দেখেন পরেরটা, ওম্যান এন্ড ইয়েস আর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কেন, যে ওম্যান এন্ড ম্যান কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ওম্যান এন্ড ম্যান ইন্ডিপেন্ডেন্ট, ইয়েস আর নো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওম্যান এন্ড ইয়েস, ওম্যান এন্ড নো, ম্যান ইয়েস, ম্যান নো, এগুলো কিন্তু ডিপেন্ডেন্ট। কারণ ম্যানের ভিতরেও যেমন আছে কেউ ইয়েস বলবে কেউ নো বলবে, আবার ওম্যানের ভিতরেও কেউ ইয়েস বলবে নো বলবে। Because we know to be independent, the occurrence of one does not affect the probability of the occurrence of the other. তার মানে একজন ওম্যান যদি ইয়েস বলে আর একজন ওম্যান কিন্তু নো বলতে পারে, তার যদি ওই বেনিফিট না পেয়ে থাকে। সুতরাং এটা ডিপেন্ডেন্ট, একটার উপর আরেকটা ডিপেন্ড করছে না। এখানেও একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস অর ডিপেন্ডেন্ট ইভেন্টস, এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে স্যার ইয়েস নোটা ডিপেন্ডেন্ট আর জেন্ডার যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট। কোনটা ইয়েস নো হলে সেটা আমাদের স্যার আইসিএমবি থেকে স্যার ইয়েস নো ইন্ডিপেন্ডেন্ট, কলাম টু কলাম ইন্ডিপেন্ডেন্ট, রো টু রো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? জি স্যার। স্যার আইসিএমবি থেকে স্যার, হ্যাঁ আইসিএমবি থেকে, আইসিএমবি। হ্যাঁ স্যার একটু শেষ করতে হয় যে নেক্সট আবার ক্লাস আছে তো। আপনারা টাইম দিবেন না? টাইম তো স্যার দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিন তাহলে এই যে 19 নম্বর স্লাইড যেটা আছে এখান থেকে শুরু করব। তা সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই রাখি। ওকে স্যার।